থাকে তাহলে আমরা এগিয়ে যাব। যারা আগের দিনের ক্লাসেসগুলো স্যার মিস আমার একটু করছো। হুম। হুম, বলো। স্যার সিনেকডকিটা আর মেটানমিটা একটু বলে দিন। হুম। সিনেকডকে এবং মেটানমি একই ধরনের দুটো জিনিস, একই ধরনের দুটো ফিগার্স অফ স্পিচ। একটা হচ্ছে একটার জায়গায় আর একটার নাম নেওয়া হয়, দুটোতেই তাই, মানে মেটানমিতেও তাই, সিনেকডকিতেও তাই। যেটার নাম নেওয়া উচিত, যেটা অ্যাকচুয়াল ওয়ার্ড, সেইটা না বলে সেটার সাথে রিলেটেড যোগাযোগ আছে একটা ওয়ার্ডের, তার নামটা নেওয়া হয়। এবং যারা রিডার্স তারা বুঝতে পেরে যায় যে অ্যাকচুয়ালি ওই জিনিসটার কথা বলা হচ্ছে। যেমন ক্লাসে উদাহরণ দিয়েছিলাম যে আগুন, মানে কোনো বিড়ি সিগারেটের দোকানে গিয়ে যখন কোনো ব্যক্তি আগুন চায়, ও অ্যাকচুয়ালি আগুন চাইছে না, ও লাইটার বা দেশলাই চাইছে। কিন্তু এখানে আগুন আর দেশলাই বা লাইটার একে অপরের সাথে রিলেটেড। তো একটা জিনিসের নাম না বলে আর একটা জিনিসের নাম বলাটা, এটাকে একটা ফিগার অফ স্পিচ বলা হচ্ছে। এবং এই ফিগার অফ স্পিচটা হচ্ছে নাই মেটানমি আর নাই সিনেকডকে। এবার মেটানমি আর সিনেকডকের মধ্যে খুব সূক্ষ্ম একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে যে মেটানমি তে যে দুটো জিনিসের রিলেশনটা রয়েছে, যোগাযোগটা রয়েছে, সেটা একটু দূরের। আর সিনেকডকেতে যেটা রয়েছে সেটা খুব কাছের। ঠিক আছে, এটা বুঝতে পারছো? বাদল মল্লিকের নামে কে কে ইয়ে করছো, মানে যে জিজ্ঞেস করলে, যে জিজ্ঞেস করলে সে আহ, উত্তরটা পেয়েছো কি? আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো? আমার আওয়াজ কি তোমরা শুনতে পাচ্ছ? কেউ একজন আনমিউট করে বলো বা হ্যাঁ স্যার। মেসেজে বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ। শোনা যাচ্ছে। হুম। হ্যাঁ, তো বাদল মল্লিক নামে যে আছো, যে জিজ্ঞেস করলে প্রশ্নটা, আহ, তার আসল নামটা আমার মনে পড়ছে না। সে যে প্রশ্নটা করলে যে মেটানমি আর সিনেকডকের যে তফাতটা বা যে মানেটা, সেইটা আবার বলতে বললো আমাকে। তো সেইটা কি তুমি বুঝেছো যে জিজ্ঞেস করলে? স্যার ইরা, ইটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পেরেছো? তুমি, তোমার যদি নেটওয়ার্কের কোনো হ্যাঁ স্যার। প্রবলেম, আচ্ছা ঠিক আছে, যার যদি কারো নেটওয়ার্কের কোনো প্রবলেম থাকে তাহলে সে মেসেজেও লিখে দিতে পারে সে বুঝতে পেরেছে কি পারেনি, বা আর একটা এক্সাম্পল চাই, হ্যাঁ বা স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, যে কোনো জিনিস, যদি কোনো অসুবিধে হয়, আনমিউট করতে যদি অসুবিধে হয় হ্যাঁ স্যার তাহলে শুনতে মেসেজেও। পাচ্ছি। হ্যাঁ, এটা আগে বলেছিলাম, অনেক পরে তোমার কাছে যাচ্ছে। ওকে, আর কারোর কোনো সমস্যা ইরা ছাড়া? যারা ক্লাস করনি তারা রেকর্ডিং এবং মানে হোয়াটসঅ্যাপে দেওয়া রেকর্ডিং এবং ইউটিউবের লিংক রয়েছে, সেগুলোকে দেখতে পারো, সেগুলোকে শুনতে পারো। সেখান থেকে যদি কোনো অসুবিধে হয় আবার আমাকে স্যার জিজ্ঞেস আমি করতে পারো। হ্যাঁ, ঠিক আছে, ওকে। সো আমি তাহলে এগিয়ে যাচ্ছি, তোমাদের যেহেতু কোনো প্রশ্ন নেই, যদিও আমি এখানে যাদের অনলাইন আর অফলাইন যে ক্লাসেসগুলো হলো সেখান থেকে সংখ্যাটা এই মুহূর্তে বেশি দেখতে পাচ্ছি। তো তোমাদের যারা নতুন, যারা প্রথমবার এই ক্লাসটা করছো, তাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তারা আমাকে গ্রুপেও জিজ্ঞেস করতে পারো, বা ইন্ডিভিজুয়ালিও মেসেজ করতে পারো, বা এখানেও বলতে পারো। কারণ এই রেটরিক, এই ফিগার্স অফ স্পিচ, এই প্রসডি মুখস্থ করার কোনো ব্যাপার নেই। যদি বোঝো তাহলে 100% মার্কস পাবে, আর যদি না বোঝো অঙ্কের মতন, তাহলে জিরো হয়ে যেতে পারে।
তাই জন্য এই যে দুটো টপিক আছে তোমাদের, রেটরিক আর প্রোসোডি, এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং খুব স্কোরিং, মানে অনেক স্কোর করতে পারো আর কি এই এই রেটরিক আর প্রোসোডিতে। আর ইম্পর্ট্যান্ট এই জন্য কারণ এটা সারা জীবন তোমাদের কাজে লাগবে। মেবি নট সো মাচ অ্যাজ প্রোসোডি, কিন্তু রেটরিক বা ফিগার্স অফ স্পিচ এর অ্যানালিসিস বা ফিগার্স অফ স্পিচটাকে বুঝে, মানে ফিগার্স অফ স্পিচ ইজ লাইক দ্য কি টু দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ ইংলিশ লিটারেচার। ইংলিশ লিটারেচারকে যদি বুঝতে হয় তাহলে তোমাদের ফিগার্স অফ স্পিচগুলো, রেটরিক্যাল ডিভাইসেসগুলোকেও ভালো করে বুঝে নিতে হবে। ওকে, তাহলে হ্যাঁ বলো। বলছি মেটানমিটা একটা ইংলিশে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিন না, কিভাবে কি করব। ইংলিশের একটা উদাহরণ হচ্ছে, ক্লাসেও এটা বলেছিলাম, সেটা হচ্ছে যে আমি ধরো তোমাকে যদি জিজ্ঞেস করি যে হ্যাভ ইউ রেড শেক্সপিয়ার, এই সেন্টেন্সটার মানেটা কি হবে? হ্যাভ ইউ রেড শেক্সপিয়ার, তুমি কি শেক্সপিয়ার পড়েছো? কি বলতে চাইছো? স্যার এর মানে, দাঁড়াও, ইরা ইয়েকে বলতে দাও। এর মানে শেক্সপিয়ারের হ্যাঁ বলো। ফিরদৌস নামে যে আছো, কি নাম আছে তোমার? তুমি বোধহয় সেদিন ক্লাসে ছিলে। এর নামে আমরা বলতে চাইছি যে হ্যাঁ শেক্সপিয়ারের নাটকগুলো আমরা পড়েছি ওটাই। হ্যাঁ, শেক্সপিয়ারের নাটক, শেক্সপিয়ারের কবিতা আমরা পড়েছি কিনা সেটা কেউ জিজ্ঞেস করছে। তার মানে কি, শেক্সপিয়ার ইজ দ্য প্রডিউসার, শেক্সপিয়ার ইজ দ্য রাইটার। আর ওর কাজগুলোকে না বলে, ওর কাজগুলোর কথা না বলে আমরা বলছি শেক্সপিয়ার পড়েছো কিনা। দ্যাট ইজ অ্যান এক্সাম্পল অফ মেটানমি। ঠিক আছে? মেটানমির ইংলিশের মানে লিটারেচার থেকে যদি আরো এক্সাম্পলস দিতে হয় তাহলে বলতে পারি যে ধরো এক সময় তোমাদের সিলেবাসে মহাভারত ছিল, মানে মহাভারতের ইংলিশ ট্রান্সলেশন ছিল আর কি। তো কৃষ্ণকে রেফার করা হচ্ছে, কৃষ্ণর কথা বলা হচ্ছে, কিন্তু কৃষ্ণর কথা ডাইরেক্টলি না বলে বলা হচ্ছে দ্য পিকক ফেদার, দ্য পিকক ফেদার হ্যাজ অ্যারাইভড। কারণ আমরা ভালো করেই জানি যে কৃষ্ণের মাথায় ওই ময়ূরের পালকটা লাগানো থাকে, ওনার মুকুটে লাগানো থাকে। তো দ্য পিকক ফেদার হ্যাজ অ্যারাইভড মানে কে এসেছে? কৃষ্ণ এসেছে। ঠিক আছে? তো একটার সাথে একটা জিনিসের সম্পর্ক রয়েছে, কিন্তু মানে একটা জিনিসের জায়গায় আর একটা জিনিসের নাম করছে। সো ওয়েন আই সে ইন মহাভারত দ্যাট দ্য, or in the context of মহাভারত, that the peacock feather has arrived, তার মানে আমি বলতে চাইছি যে কৃষ্ণ এসেছে, কৃষ্ণের আবির্ভাব হয়েছে। ঠিক আছে, বুঝলে? হ্যাঁ স্যার। আর যদি আমি এই দুটো সিনেকডগি আর মেটানমির মধ্যে যদি পার্থক্যটা না বুঝি, যে কোনো একটা যদি করে দিই তাহলে? হ্যাঁ সেটা ঠিক হবে। আমি তো আগেই বললাম যে এটা এতটাই কাছাকাছি যে অনেক সময় টিচারদের পক্ষেও বোঝাটা একটু কষ্টকর হয় যে কোনটা সিনেকডকি হবে, কোনটা মেটানমি হবে। যদি পার্থক্য না করতে পারো, যদি একটার জায়গায় আর একটার নাম লিখে দাও, তাতেও কিছু যাবে আসবে না, নাম্বার পাবে। ঠিক আছে। ওকে, তাহলে আমরা নেক্সট যে ফিগার অফ স্পিচ আছে, ফিগার্স বেসড অন সিমিলারিটি হলো, ফিগার্স বেসড অন অ্যাসোসিয়েশন হলো, এবার ফিগার্স বেসড অন কন্ট্রাস্ট, মানে পার্থক্য আমরা দেখব। ফিগার্স বেসড অন কন্ট্রাস্ট। তো কন্ট্রাস্ট মানে হচ্ছে পার্থক্য। এতক্ষণ সিমিলারিটি, অ্যাসোসিয়েশন দেখলাম, এবার এটার অপোজিট যেটা আছে সেটা হচ্ছে কন্ট্রাস্ট। পার্থক্য কি আছে এটার মধ্যে? যে যে ফিগার্স অফ স্পিচগুলো আছে সেগুলো তোমরা এখন লিখে নিতে পারো, বা তোমাদেরকে একটা পিডিএফ প্রোভাইড করেছি গ্রুপে, সেই পিডিএফেও লেখা আছে, সেটাকেও ফলো করতে পারো, বা জাস্ট আপাতত শুনলে, কারণ এটাও রেকর্ডিং হচ্ছে, এটাকে পরেও আবার শুনে নিতে পারো, হোয়াট এভার, বাট ট্রাই টু রিমেম্বার যে কি কি হচ্ছে। কারণ আমি পরবর্তীকালে জিজ্ঞেস করব যে কি কি ফিগার্স অফ স্পিচ আছে ফিগার্স বেসড অন কন্ট্রাস্টে বা সিমিলারিটিতে বা অ্যাসোসিয়েশনে। কোয়েশ্চেন্সগুলো আমি আগের দিনই বলছিলাম যে এরকম কোয়েশ্চেন্সও আসতে পারে যে
একটা ফিগার্স বেসড অন কন্ট্রাস্ট তুলে দিল, তুলে দিয়ে বলল যে এটার ডেফিনেশন কি, দুটো এক্সাম্পল লিখতে বললো 5 মার্কসের জন্য। এখান থেকে 10 নম্বরের প্রশ্ন আসাটা ইম্পসিবল নয়, কিন্তু সাধারণত আসবে না বলেই আমার মনে হয়, কারণ যেটার প্যাটার্নটা আমরা গতবার দেখেছি। তোমাদের ডিপার্টমেন্টে লাস্ট ইয়ারের কোয়েশ্চেন পেপারটা রয়েছে, তোমরা স্যারদের কাছ থেকে চেয়ে নেবে, বা গ্রুপেও হয়তো দিয়েছিলাম, আমার ঠিক মনে নেই, সেটা তোমরা দেখে নেবে যে প্যাটার্নটা কি। কিন্তু এরকম হতেই পারে যে একটা 10 নম্বরের প্রশ্ন চলে আসলো যেখানে একটা পোয়েমের লাইন দিয়ে দিল। সেই পোয়েমের লাইন হয়তো 10টা লাইনের পোয়েম, সেখান থেকে বললো যে মিনিমাম 10টা ফিগার্স অফ স্পিচ আইডেন্টিফাই, ডিফাইন আর এক্সপ্লেন করতে। তোমাদের আগের দিনই বলেছিলাম যে 3টে ধাপে এটা হবে, 3টে ধাপে হতে পারে, মানে একটা আনসার, একটা ব্রড আনসার, প্রথমে আইডেন্টিফিকেশন, তারপরে এক্সপ্লেনেশন, তারপরে ডেফিনেশন। তো এই 10 নম্বরের প্রশ্ন আসার চান্সটা কম, কিন্তু আসলেও আসতে পারে। এবং যদি 10 নম্বরের প্রশ্ন সত্যি আসে এখান থেকে, তাহলে 10-এ 10 পাওয়ার কিন্তু একটা অপরচুনিটি থাকছে, যদি আমরা এই সবকটা ফিগার্স অফ স্পিচগুলোকে ঠিকঠাকভাবে বুঝে যাই এবং প্র্যাকটিস করি। তো তোমাদের যেহেতু ফিগার্স বেসড অন সিমিলারিটি আর অ্যাসোসিয়েশন হয়ে গেছে, আমি মনে হয় তোমাদেরকে একটা টাস্ক দিয়েছিলাম যে তোমরা তোমাদের সিলেবাসে যে পোয়েমসগুলো আছে সেগুলোর মধ্যে ফিগার্স বেসড অন সিমিলারিটি, মানে মেটাফার, সিমিলি, তারপরে ফিগার্স বেসড অন অ্যাসোসিয়েশন, মেটানমি, সিনেকডকে, ট্রান্সফার এপিথেট, অ্যালিউশন, এগুলো আছে কি না এগুলো একটু দেখতে। এটা কি তোমাদের কোনো কাজ দিয়েছিলাম আমি এরকম? হ্যাঁ স্যার, দিয়েছিলেন। তো কাজটা হয়েছে? হ্যাঁ স্যার, করছি। আচ্ছা, আর বাকিরা, ইরা, অর্পণ? হ্যাঁ স্যার, করেছি কিছু। আচ্ছা, তো সেইটা তোমরা আমাকে ইন্ডিভিজুয়ালিও দেখাতে পারো, গ্রুপেও দিতে পারো, তবে গ্রুপে অনেক বেশি মেসেজ হয়ে যাবে, তাই জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা গ্রুপেই রয়েছে, সেইখানে করে দেখাতে পারো। যারা ক্লাসেস মিস করেছো তারা জেনে নাও যে কি হচ্ছে না হচ্ছে, আমাকেও ডাইরেক্টলি জিজ্ঞেস করতে পারো। এবং প্র্যাকটিসটা এসেনশিয়াল, যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু এখানে নাম্বার পাওয়া যাবে না, মানে এখানে গল্প বানানোর কোনো জায়গা নেই, এখানে নাই ঠিক হবে আর নাই ভুল হবে, মাঝখানে কিছু হবে না। তো এটার জন্য এখন থেকেই তোমাদেরকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, তোমাদের নিজেদের কবিতাগুলো থেকেই পড়ো। এবারে তো দেখলাম যে তোমাদের কবিতা থেকেই এসছে, কিন্তু যখন কবিতাগুলো পড়া হয়ে যাবে, যখন কবিতাগুলোর থেকে করা হয়ে যাবে, তখন অন্য কবিতায় চলে যাবে। 11-12-এর কবিতা আছে তোমাদের, বা সেকেন্ড সেমেস্টারে যে কবিতাগুলো আছে সেগুলোর থেকে করতে পারো, থার্ড সেমেস্টার, ফোর্থ সেমেস্টার, তাহলে এক সময় পড়াও হয়ে যাবে তোমাদের আর প্র্যাকটিসও হবে। ঠিক আছে? তো ওকে, নেক্সট হচ্ছে ফিগার্স বেসড অন কন্ট্রাস্ট, CONTRAST, কন্ট্রাস্ট। ঠিক আছে? ফিগার্স বেসড অন কন্ট্রাস্ট। ফিগার্স বেসড অন কন্ট্রাস্টের মধ্যে যেগুলো পড়ছে সেগুলো এক এক করে তোমরা লিখতে পারো। সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে অ্যান্টিথিসিস। অ্যান্টিথিসিস আমি এখানে মেসেজেও লিখে দিচ্ছি। অ্যান্টিথিসিস একসাথেও লেখা যেতে পারে, আবার আলাদাও, মানে অ্যান্টি স্পেস থিসিস এরকমও লেখা যেতে পারে। প্যারাডক্স, অক্সিমোরন, এপিগ্রাম, ক্লাইম্যাক্স, অ্যান্টি ক্লাইম্যাক্স, এই 6টা মেসেজে দেখো লেখা রয়েছে। অ্যান্টিথিসিস, প্যারাডক্স, অক্সিমোরন,
এপিগ্রাম, ক্লাইম্যাক্স, অ্যান্টি ক্লাইম্যাক্স। এটারও একটা ফর্মুলা আমরা করে নিতেই পারি। এটার একটা ফর্মুলা আমি করেছিলাম, দেখছি। যেমন এই আগের দিন হ্যামস, তারপরে স্প্যাম, ম্যাপ, এরকম যে ইয়েগুলো করেছিলাম সেগুলো তোমাদেরকে বলছি। এক মিনিট। এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, পেয়েছি। ক্লাইম্যাক্স, অ্যান্টি ক্লাইম্যাক্স, মানে এটার একটা একটা ভাবে ফার্স্ট যে লেটার্স গুলো আছে এই ফিগারস অফ স্পিচ গুলোর, সেগুলোকে যদি আমরা নিই তাহলে এরকম হতে পারে: P for paradox, O for oxymoron, E for epigram, C for climax, A for anticlimax, A for antithesis। ছটা হলো। এটা উচ্চারণটা বাংলা একটা শব্দের মতন হচ্ছে, সেটাকে আমরা মানে মজা করেই হোক বা মনে রাখার জন্য সুবিধে হবে সেটার জন্য পোকা বলতে পারি। POECCA, পোকা। মানে এই ছটা ফিগারস অফ স্পিচ সবসময় মাথায় রাখার জন্য আমরা এটার ফার্স্ট লেটার্স গুলোকে যদি নিই, তাহলে ফার্স্ট লেটার্স গুলোকে নিলে POECAA একটা মানে ওয়ার্ডের মতন হচ্ছে আর কি। এটা থেকে অন্য কোনো ওয়ার্ডও হতে পারে যদি তোমাদের সেটা মনে রাখতে সুবিধে হয়। আমার মনে রাখতে সুবিধে হচ্ছে যদি এটাকে আমি পোকা বলি, লাইক ইনসেক্ট, পোকা। ঠিক আছে? তো POECAA, পোকা। আর পোকা হচ্ছে ফিগার্স বেসড অন কন্ট্রাস্টে, মানে ফিগার্স বেসড অন কন্ট্রাস্টের পোকা। ঠিক আছে? প্যারাডক্স, অক্সিমোরন, এপিগ্রাম, ক্লাইম্যাক্স, অ্যান্টিক্লাইম্যাক্স আর অ্যান্টিথিসিস। ঠিক আছে? আর একটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে ক্লাইম্যাক্সকে পেথোস বলে, PATHOS, পেথোস। আর তার উল্টো অ্যান্টিক্লাইম্যাক্সকে বলা হয় বেথস। পেথস আর বেথস। তো যদি পরীক্ষার খাতায় পেথস বেথস এরকম আসে তাহলে ঘাবড়ানোর কিছু নেই। পেথস মানে ক্লাইম্যাক্স, বেথস মানে অ্যান্টি ক্লাইম্যাক্স। ঠিক সেরকমই ফিগার্স বেসড অন অ্যাসোসিয়েশনেও তোমাদের একটা অল্টারনেটিভ নাম আছে একটা জিনিসের, সেটাই তোমাদেরকেই জিজ্ঞেস করছি। সেটা হচ্ছে যে ট্রান্সফার্ড এপিথেটকে আর একটা নামে কি বলা হয়? হাইপারলেজ। হাইপারলেজ, রাইট, ভেরি গুড, হাইপারলেজ। তো যদি প্রশ্নে আসে হোয়াট ইজ হাইপারলেজ, তাহলে লিখবে ট্রান্সফার্ড এপিথেটের কথাটা যেটা তোমাদেরকে শিখিয়েছিলাম সেইটাই, এক্সাম্পলসটা ওরকম ভাবেই দেবে। তো একই নামের দুটো জিনিস হতে পারে, এরকম চারটে আছে। একটা তো এই ট্রান্সফার্ড এপিথেট বা হাইপারলেজ, একটা এই দুটো, ক্লাইম্যাক্সকে পেথোস বলা হয়, অ্যান্টি ক্লাইম্যাক্সকে বেথোস বলা হয়। আর একটা হচ্ছে ফিগার্স বেসড অন ইনডাইরেক্টনেসে যখন আসবো তখন একটা ফিগার আছে, একটা ফিগার অফ স্পিচ আছে যেটাকে বলা হয় সার্কামলোকিউশন অথবা পেরিফ্রাসিস। ঠিক আছে? এই দুটো এই চারটে এরকম আছে যেগুলোর
আর একটা নামও আছে, একটা নিক নেম বলা যেতে পারে, বা একটা অন্য ধরনের ল্যাটিন নেম বলা যেতে পারে, সেরকম আছে। ঠিক আছে, এবার আমরা দেখব এই পোকাটা কি কি ধরনের পোকা এটা। ঠিক আছে, গায়ে ওঠে না মাটিতে ঘুরে বেড়ায় না উড়ে বেড়ায়, সেটা আবার দেখব। প্রথমেই হচ্ছে ধরো যদি এই ফর্মুলাটাকেই ফলো করি, পোকাকে ফলো করি, তাহলে পি পি ফর প্যারাডক্স। প্যারাডক্স কথাটার মানেটাই হচ্ছে যেটা সচরাচর হয় না, বা যা হয় বা যা নিয়ম তার ঠিক অপোজিট কিছু একটা হচ্ছে বা ঘটছে, সেইটাকেই বলা হচ্ছে প্যারাডক্স। মানে সাধারণত আমরা যে জিনিসগুলো হয় বা দেখি হয়, সেটার বিপরীত কিছু হলে, বা একই জায়গায় দুটো পরস্পর বিরোধী, কন্ট্রাস্ট যেহেতু এটা, পরস্পর বিরোধী যদি কোনো ঘটনা ঘটে, তখন সেটাকে আমরা প্যারাডক্স বলে থাকি। যেমন ধরো আমি উদাহরণ দিচ্ছি এবার। এটা হচ্ছে যে ধরো একটা সেন্টেন্স আমি বলছি, যা তোমরা লিখেও নিতে পারো। দ্য মোর ইউ হারি, the more it gets late. The more you hurry, the more it gets late. L-A-T-E, late. এটার কি মানে হচ্ছে, মানে আমরা তো যদি এটা বলি যে যত তাড়াহুড়ো করছি ততই বেশি দেরি হচ্ছে, এটার কি মানে দাঁড়াচ্ছে, এটার কি মানে হতে পারে? মানে তোমাদের যেটা মাথায় আসছে সেটাই বলো, যে এটার এই মানেটা হতে পারে আর কি। মানে কোনো কাজ তাড়াতাড়ি করা ভালো নয়, ওটাই বলতে চাইছি। তাড়াতাড়ি করলে কি হয় কাজটার? মানে আমরা তাড়াতাড়ি তো এই জন্যই করি না যাতে কাজটা তাড়াতাড়ি হয়ে যাক, কিন্তু সমস্যাটা কি তাড়াতাড়ি হয়? করলে মানে উল্টো হয়ে যায়, তাড়াতাড়ি করলে বেশি দেরি হয়ে যায়, ওটাই। রাইট, তাড়াতাড়িতে বাড়াবাড়ি, এটা মানে বাংলাতেও বলা আছে। তো তাড়াতাড়ি, তাড়াহুড়ো করলেও অনেক সময় দেখা যায় যে যত বেশি তাড়াহুড়ো করা হচ্ছে কোনো একটা জিনিসকে করার জন্য, সেই জিনিসটা তত বেশি পিছিয়ে যাচ্ছে, বা সেই জিনিসটা তত বেশি খারাপ হয়ে যাচ্ছে, আরো সময় সাপেক্ষ হয়ে দাঁড়াচ্ছে আর কি। তো এইটাকে আমরা বলতে পারি প্যারাডক্স। মানে যেটা হওয়া উচিত, বা প্রথমবার পড়ে যেটা মনে হচ্ছে যে এইটা তো হতেই পারে না, সেরকমই একটা কাণ্ড, সেরকমই একটা জিনিস আমরা প্যারাডক্সের মধ্যে দেখতে পাচ্ছি। আবার একটা এক্সাম্পল আমি বলছি, সেটা তোমরা লেখো বা মন দিয়ে শোনো। The child is the father of the man. 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 এটার কি মানে হতে পারে, বা এটা কি সম্ভব যে বাচ্চা মানুষের ফাদার বা মানুষের বাবা, এরকম এটা কি সম্ভব? মানে যদি সম্ভব হয় তাহলেও বলতে পারো, আর না হলেও বলতে পারো। রিয়া? স্যার এটা কি তার কর্মের দ্বারা বোঝাতে চাইছে নাকি? কর্মের দ্বারা বোঝাতে চাইছে মানে? কর্মের দ্বারা বোঝাতে চাইছে বলতে? বলতে স্যার তার বয়সটা মানে ফ্যাক্ট না করে তার মানে তার কাজের মানে দক্ষতা এইসব ব্যাপার নিয়ে। কাজের দক্ষতা
মানে তো চাইল্ড মানে হচ্ছে বেবি, বাচ্চা। হুম। চাইল্ড ইজ দ্য ফাদার অফ দ্য ম্যান। তো এখানে কাজের দক্ষতা বলতে কি বোঝাতে পারে? স্যার নো আইডিয়া স্যার, স্যার মনে হলো এটা। হ্যাঁ, না না ঠিক আছে, সেটা তো তোমরা তো এখানে আইডিয়া নিতেই এসছো। আইডিয়া যদি আগের থেকেই থাকে তাহলে আর আমার কি প্রয়োজন? এনিওয়ান এলস? যে কি হচ্ছে ব্যাপারটা এখানে, কি মনে হচ্ছে কি হতে পারে? মানে প্রথমে তো আমরা এটাই জানতে পারছি বা এটা আমরা বুঝতে পারছি যে এটা সম্ভব নয়, তাই তো? দিস ইজ ইম্পসিবল। মানে হাউ ক্যান আ চাইল্ড বি দ্য ফাদার অফ আ ম্যান, তাই তো? এটা তো সবাই এগ্রি করবে যে কি করে এটা হতে পারে যে একটা বাচ্চা একটা মানুষের বাবা হয়ে যেতে পারে। না, এটা সচরাচর আমরা দেখে থাকি। মানুষ বলো অর্পণ। মানুষটা মানুষটা ছেলেটাকে বাবা বলে ডাকছে, এরকম তো হতে পারে। মানুষটা বাচ্চাটাকে বাবা বলে ডাকছে, সেটা তো ধরো বাঙালিদের ক্ষেত্রে হয়। মানে আহ, ইংরেজিতে সাধারণত কেন, মানে হয়ই না, হয়তো রেয়ার, যে কোনো বড় ব্যক্তি, কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি কোনো বাচ্চাকে ফাদার বলছে, এটা রেয়ার বা হয়ই না। আমাদের বাঙালিদের মধ্যে আমরা ছোট বাচ্চাদেরকে অনেক সময় বাবা বলে ডাকি, সেটা ঠিকই বলেছো, ভেরি গুড পয়েন্ট। এটা স্যার দেখো, বাচ্চাদেরকে বলো। অনেক বাচ্চাদেরকে অনেক সময় ঈশ্বরের রূপ ধরা হয়, সেখান থেকেও বলা যেতে পারে যে বাচ্চারা বাবার সমান। আহ, এবার এই যে আইডিয়াগুলো তোমাদের মাথায় আসছে, এগুলো মানে অনেকক্ষণ ভাবার পরে আসছে, তাই না? মানে হঠাৎ করে যদি আমরা এই সেন্টেন্সটা প্রথমবারের জন্য শুনি যে দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ দ্য ম্যান, তখন আমাদের একটুখানি অদ্ভুত লাগবে যে এটা কি করে হয়, এটা হয় না। কিন্তু যেটা তোমরা বলছো সবকটাই ভ্যালিড, মানে যেটা ইরা বললো সেটাও ভ্যালিড, যে বাচ্চাকে অনেক সময় ভগবানের রূপ বলে মনে করা হয়, আর ভগবানকে আমরা ফাদার বলে অনেক সময় মনে করি, সম্বোধিত করি। হাউএভার এখানে দুটো সত্যি লুকিয়ে আছে। একটা সত্যি হচ্ছে যেটা ইরা বলছে সেটা বটে, আর আরেকটা হচ্ছে যে তোমার বাচ্চা বড় হয়ে কেমন হবে সেটা তার ছোটবেলাতেই অনেক সময় মানে লোকে বুঝতে পারে যে এই বাচ্চাটা অনেক ভালো কাজ করবে বা বুদ্ধিমান হবে বা বুদ্ধিমান হবে না, শয়তান হবে বা ভালো হবে খারাপ হবে। এটা অনেক সময় আমরা একটা মানে প্রেডিকশন করে থাকি। অবশ্য প্রেডিকশন অনেক সময় ভুল হয়। আর একটা দিকে দেখা যেতে পারে যে বাচ্চাটা একদিন না একদিন বড় হয়ে তো কোনো না কোনো মানুষের বাবা তো হবে। if that child is a male, then he will become a father one day. একদিন না একদিন এই বাচ্চাটাই, চাইল্ডটাই বড় হয়ে কোনো ম্যানের, কোনো পুরুষ মানুষের, কোনো মানুষের বাবা হবে। তাই জন্যই এখানে বলা হচ্ছে। আর এই কবিতার লাইনটা নেওয়া হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের লেখা একটা কবিতা থেকে, ওড অন দ্য ইন্টিমেশনস অফ ইমমর্টালিটি। আমার মনে হয় এটা ফার্স্ট লাইন ওই কবিতাটা, ঠিক আছে? তো ওইখান থেকে এই লাইনটা নেওয়া। তো তোমাদের এরকমই কবিতার থেকে লাইনগুলো তুলে তুলে দেবে, আর তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে এই লাইনটার মানে কি, এই লাইনটাতে কোন ধরনের ফিগার অফ স্পিচটা আছে। তো প্যারাডক্স হচ্ছে এমন একটা ফিগার অফ স্পিচ যেটার দ্বারা আমরা এমন কিছু একটা বলি যেটা আপাত দৃষ্টিতে মনে হয় যে অসম্ভব, কিন্তু বিশ্লেষণ করার পরে বা ভাবনা চিন্তা করার পরে আমরা যখন কবির চিন্তার ধরনটাকে ধরতে পারি, তখন আমরা বুঝতে পারি যে না, এটার একটা মানে আছে। কি মানে? মানেটা হচ্ছে যে এটার মধ্যে কোনো একটা গহন সত্য লুকিয়ে আছে। যেমন তাড়াহুড়ো করলে দেরি হয় বেশি, বা দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ দ্য ম্যান, কারণ বাচ্চাটা একসময় বড় হয়ে একটা মানুষের বাবা হয়ে দাঁড়াবে। বাচ্চাদের কার্যকলাপ দেখেই বোঝা যায় যে বড় হয়ে সে নিজে যখন বয়স্ক হবে, প্রাপ্তবয়স্কের হবে,
তখন তার আচার আচরণ কেমন হবে সেটা ছোটবেলা থেকেই অনেক সময় অনেক লোকে প্রেডিক্ট করে বা অনেক লোকে বোঝার চেষ্টা করে, বুঝতে পারে। এটা হলো প্যারাডক্স, ঠিক আছে। আবার এটাকে মানে এটা খুব যে ব্যবহার হয় কবিতার মধ্যে তা নয়, কিন্তু তাও ব্যবহার হয়, মানে এটাকেও আমাদের প্র্যাকটিস করতে হবে, জানতে হবে। আরো যদি এক্সাম্পল আমরা নিতে চাই প্যারাডক্সের, তাহলে ধরো এই যদি একটা সেন্টেন্স আমি বলি তোমাদের, তোমরা বলো যে এটার কি মানে হচ্ছে, কি এটার ব্যাপার। দ্য রিচার ইউ বিকাম, দ্য রিচার যত বড় লোক হবে, দ্য রিচার ইউ বিকাম, দ্য পুয়ারার ইউ গেট। দ্য রিচার ইউ বিকাম, দ্য পুয়ারার, পুয়ার মানে গরিব, দরিদ্র, দ্য পুয়ারার ইউ বিকাম, এটার মানেটা কি? আর এটা রিয়া বা সৃজিতার মধ্যে কেউ একজন বলো। অন্যরা মোটামুটি উত্তর করছে, কিন্তু রিয়া আর সৃজিতার কোনো আওয়াজ নেই। রিয়া, সৃজিতা, তোমরা কি মিটিং এ আছো আদৌ? আমি তো বুঝতে পারছি না, আমি তো সামনে থেকে দেখতে পাচ্ছি না হ্যাঁ স্যার তোমাদের। আছি। হ্যাঁ, তাহলে হ্যাঁ স্যার। ব্যাপারটা কি হচ্ছে এখানে বলো তো সৃজিতা। যত ধন সম্পত্তি, যত প্রতিপত্তি হবে, ততই মানুষ দরিদ্র হয়ে যাবে। এটা কি সম্ভব? এটা কি হয়? এটার মধ্যে গহন সত্যটা স্যার কি? তার চাওয়া তার তার দাঁড়াও চাওয়া দাঁড়াও পাওয়াটা সৌমিক, দিয়ে যত সৌমিক সে সৌমিক রিচার। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সৃজিতাকে বলতে দাও। বলো সৃজিতা। রিয়াও চেষ্টা করতে পারো। রিয়া আছো? আচ্ছা বলো সৌমিক, বলো। স্যার যে যে ব্যক্তি যত স্যার রিচ হতে চাইবে তার মনের চাহিদাটা তার আরো বেশি হয়ে যাবে, তাই সে তার থাকা সত্ত্বেও সে পোর হতে থাকবে। সে নিজেকে হুম, ভাববে যে আরো মানে আরো বেশি চাওয়ার জন্য সে আরো মানে ইয়ে করবে, সেটা বোঝাতে চাইছি। ঠিক, নেওয়া যেতে পারে। অন্য কেউ কিছু বলবে? ইরা, অর্পণ, বা তোমার ফিরদৌস, তোমার নামটা আমি মানে ইয়ে করতে পারছি না। সাবিনা। সাবিনা, হ্যাঁ বলো, তোমাদের কি মনে হচ্ছে এটাতে? যেটা সৌমিক বলছে সেটা আমার মনে হয় ঠিকই বলছে, যে একটা মানুষ যত টাকা রোজগার করতে থাকে তার একটা নেশার মধ্যে পরিণত হয় টাকা রোজগার করাটা। সে আরো চায়, আরো চায়, আরো চায়, এবং সে মনে করে তার কাছে কিছুই নেই, সে আরো পেতে চায়। এটা থেকে মানে এই লাইনটা থেকে এটা বোঝা যেতে পারে যে যে যত মানুষ যত টাকা যত ক্ষমতা পায়, সে ততটাই বেশি আরো ক্ষমতা লোভী, আরো টাকা লোভী হয়ে ওঠে, এবং তার মনে হয় যে তার কাছে কিছুই নেই, কোনো ক্ষমতা নেই, সে আরো ক্ষমতা আরো টাকা চায়। ঠিক আছে, ফাইন। অর্পণ বলতে পারো, স্যার, ইরা বলো, ইরা হ্যাঁ বলো। স্যার কোনো মানুষ যদি ধনী হয় তার হুম প্রপার্টি দিক থেকে সুখ থাকে কিন্তু মানসিক দিক থেকে সুখ থাকে না। হুম, এটা সাধারণত আমাদের সমাজে বলা হয় যে আমাদের যাদের অনেক বেশি প্রতিপত্তি আছে, তবে মানে অনেক ফেসবুকের মিম ইত্যাদিতে আসে যে আমি ধনী ব্যক্তির মতনই দুঃখী থাকতে চাই, মানে কোটি কোটি টাকা নিয়ে যদি দুঃখ আসে তাহলে আমি কোটি কোটি টাকা নিয়েই থাকতে চাই। যাই হোক, এটা জীবন দর্শনের ব্যাপার আর কি। তো হ্যাঁ, যেটা ইরা বলছে সেটাও ঠিক, যে মানুষের যত প্রতিপত্তি বাড়ে, যত প্রপার্টি বাড়ে, যত টাকা পয়সা বাড়ে, তার চিন্তা দুশ্চিন্তাও বাড়তে থাকে। তার কিসে সে গরিব হয়ে যায়? মানসিক শান্তি আর তার কাছে থাকে না।
কারণ তার কাছে খোয়ানোর অনেক কিছু আছে, সে সবসময় চিন্তা করতে থাকে যে এটা এইভাবে বাঁচাবে, এটা এইভাবে বাঁচাবে, বা ওর টাকা এইভাবে কেউ নিয়ে নেওয়ার চেষ্টা করছে, বা কেউ ওর প্রপার্টি নিয়ে নেওয়ার চেষ্টা করছে। যেমন ধরো তোমরা একটা যদি দামি ফোন কেনো, একটা অ্যাপেলের ফোন কিনলে বা স্যামসাং এর অনেক দামি ফোন কিনলে, তো তোমার সবসময় মনটা এটাতে পড়ে থাকবে যে কেউ চুরি না করে ফেললো, কেউ নিয়ে না নিল, এরকম আর কি, ঠিক আছে? কিন্তু যদি তোমার আমপাড়া মোবাইল হতো আগেকার সময় যেমন হতো আর কি, সেটার উপর দিয়ে ট্রাক চলে গেলেও তার কিছু হতো না, ওরকম যদি একটা ফোন থাকে তাহলে তোমার অতটা চিন্তা নেই, যে ঠিক আছে ওটা মানে থাকবে। তো প্যারাডক্সের ব্যাপারটা হচ্ছে এটাই, যে আপাত দৃষ্টিতে মনে হবে এটা অসম্ভব, কারণ যে যত বড় লোক হচ্ছে সে তত গরিব হচ্ছে, এটা তো সম্ভব নয়। কিন্তু কবির কল্পনার মধ্যে যখন আমরা ঢুকছি তখন আমরা দেখতে পাচ্ছি যে না, এটার একটা গহন সত্য লুকিয়ে আছে এটার মধ্যে, যেটার মানেটা, যেটা ইরা বললো বা যেটা সৌমিক বললো, দুটোই ঠিক। তাহলে প্যারাডক্সের ব্যাপারটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কারোর যদি ডাউট থাকে তাহলে বলো, আমি আবার বোঝাবো। ডাউট ক্লিয়ার না করলে পরে সমস্যা হবে। সামান্যটুকু ডাউট থাকলেও বলবে যে এটা বোঝা যায়নি। স্পেশালি রিয়া এবং সৃজিতা কে বলছি, যারা একদম কথা বলছো না, ডাউট থাকলে বলবে, এখানে ভয় বা হ্যাঁ স্যার, লজ্জার কোনো বুঝতে ব্যাপার নেই। পেরেছি। বুঝতে পেরেছো? ওকে। কিন্তু রিয়ার আওয়াজ পাওয়া যায়নি, রিয়া থেকেও নেই, মানে এটা হচ্ছে আর একটা প্যারাডক্স, যে রিয়াকে আমরা সবাই দেখতে পাচ্ছি যে ও মিটিংয়ে রয়েছে, কিন্তু না ওর তরফ থেকে কোনো মেসেজ আসছে, না ওর তরফ থেকে কোনো আওয়াজ আসছে। সো থেকেও নেই, সেটাও একটা প্যারাডক্স হতে পারে, ঠিক আছে? স্যার আমি কি বলছি স্যার, একবার একটা উদাহরণ দিয়ে বলুন স্যার একবার। আর একটা উদাহরণ দিই, ওকে ফাইন। The more you see, the more you get confused. যত বেশি দেখবো আমরা কোনো একটা জিনিস, সেটা ততই বেশি আমাদের কাছে জটিল হয়ে যাবে। প্রথমবার শুনে আমার মনে হলো যে না, কেন, আমরা তো কোনো জিনিসকে দেখেই বুঝতে পারি। কিন্তু যদি ওইটাকে নিয়ে বেশি আমরা বিশ্লেষণে চলে যাই, একটু বেশি ভাবনা চিন্তা করতে থাকি, তাহলে দেখবে একটা সময় গিয়ে এটা গুলিয়ে যাচ্ছে, তাই না অর্পণ? আচ্ছা। যে কোনো জিনিস, মানে একটা জিনিস তুমি দেখলে ভালো, একবার দেখলে বুঝলে গেলে বা বোঝার মতন হলো ব্যাপারটা, কিন্তু তারপর ওটাকে নিয়ে যদি অত্যাধিক চিন্তা ভাবনা মানুষ করতে থাকে, ওভার থিঙ্কিং যেটাকে বলে আর কি, সেইটা যদি করতে থাকে, তাহলে কিন্তু মানে তার বেশি করা যাবে না, বেশি, যায় হ্যাঁ, না। মানে কোনো জিনিসেরই বেশি করা উচিত নয়, কিন্তু আমরা সব জিনিসেরই বেশি বেশি করে ফেলি। তো এটাই ব্যাপারটা হচ্ছে, তুমি একটা জিনিসকে দেখছো, ঠিক আছে, মন দিয়ে দেখছো, কিন্তু তুমি যদি ওটাকে একটা সময়ের পরও যদি ওটার থেকে চোখ না সরাও, ওটা দেখবে তোমার চোখের সামনে থেকে আস্তে আস্তে উধাও হয়ে যাচ্ছে, কারণ চোখটা, তোমার মস্তিষ্কটা আর ওই জিনিসটার উপরে কনসেন্ট্রেট করতে পারছে না। এটা একটা সায়েন্টিফিক ফ্যাক্ট বলতে পারো, ঠিক আছে? ক্লিয়ার অর্পণ? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ওকে। তাহলে আমি নেক্সটটায় চলে যাই, সেটা হচ্ছে অক্সিমোরন। অক্সিমোরন ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড। অক্সিমোরনের মধ্যে কি হবে? দুটো পরস্পর বিরোধী শব্দ পাশে পাশে বসে থাকবে। দুটো পরস্পর বিরোধী শব্দ পাশে পাশে বসে থাকবে, সেটা হচ্ছে অক্সিমোরনের পরিচয়। পরস্পর বিরোধী শব্দ, যেমন ধরো কোল্ড ফায়ার, কোল্ড ঠান্ডা, কোল্ড ফায়ার আগুন। ঠান্ডা আগুন আবার কি জিনিস? তো মানে কি ব্যাপারটা? যাই হোক, ব্যাপারটা গভীরে না গেলেও হবে, অক্সিমোরনকে আইডেন্টিফাই করাটা এই জন্য সহজ, কারণ একই সেন্টেন্সে পরপর একদম একের ঠিক পরেই আর একটা শব্দ যদি বিরোধাভাসী হয়, এই ক্ষেত্রে যেমন হলো কোল্ড ফায়ার, সেক্ষেত্রে
তোমার অক্সিমোরন হচ্ছে। কোল্ড ফায়ার, হট আইস, ফার্টাইল ডেজার্ট, অনেস্ট পলিটিশিয়ান, এরকম যে শব্দগুলো, এবার লাস্টেরটা হয়তো তোমাদের মনে হবে যে এটা কি, অনেস্ট মানে যে সৎ, আর পলিটিশিয়ান তোমরা জানোই, এতদিনে তোমরা জেনেছো। তো একটা শব্দ যেটা আর একটা শব্দের এক্স্যাক্ট অপোজিট, সেই দুটো যদি পরস্পর সঙ্গে থাকে তখন আমরা বলতে পারি যে ওইখানে অক্সিমোরন আছে। ঠিক আছে, আরো এক্সাম্পলস যদি এখান থেকে বলতে হয়, হোয়াইট ব্ল্যাক মানে এমন একটা কালো যেটা সাদা, মানে এটা তো হয় না আর কি। ঠিক আছে, ইটস নট সায়েন্টিফিক্যালি পসিবল, বাট কবির কল্পনায় এরকম কিছু একটা ঘটতেই পারে। ব্লাইন্ড টেলিস্কোপ, মানে টেলিস্কোপ দিয়ে আমরা অনেক দূরের জিনিস দেখতে পাই, কিন্তু ওটা ব্লাইন্ড যদি হয় তাহলে দেখা যাবে না। ঠিক আছে, এরকম প্রচুর উদাহরণ আমরা বানাতে পারি, দিতে পারি। সেটা হচ্ছে, ও হ্যাঁ, আমার স্ত্রী, ও একজন টিচার, ইংলিশ টিচার, সে বলছে একটা খুব ভালো উদাহরণ হতে পারে অক্সিমোরনের, সেটা হচ্ছে ভেজ বিরিয়ানি। আমি জানি না তোমরা বিরিয়ানি খেতে পছন্দ করো কিনা, বা তোমরা এটা মনে করবে কিনা যে ভেজ আর বিরিয়ানি একসঙ্গে থাকতে পারে, মানে এটা একটা মজা করে আমরা বলতে পারি আর কি। বিকজ বিরিয়ানি এমন একটা ডিশ যেটা বেসিক্যালি নন ভেজ ছিল একসময়, বা এখনো আছে। এনিওয়ে, তো অক্সিমোরন ব্যাপারটা ক্লিয়ার হলো। দুটো পরস্পর বিরোধী শব্দ যদি একসঙ্গে থাকে তাহলে সেইখানে অক্সিমোরন হয়। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার না হলে মেসেজ, হ্যাঁ মেসেজে বলবে বা আনমিউট করে বলবে যদি ক্লিয়ার কোনো জিনিস না হয়। আবার যদি মনে হয় যে বললে ভালো হয়। ওকে, নেক্সট হচ্ছে এপিগ্রাম। এপিগ্রাম আর প্যারাডক্সের মধ্যে খুব একটা তফাৎ কিছু নেই, যেমন মেটোনমি আর সিনেকডকে, তেমনি এপিগ্রাম আর প্যারাডক্স। তফাৎটা খুব সূক্ষ্ম। তফাৎটা হচ্ছে যে প্যারাডক্সটা একটুখানি বড় হয়, মানে একটুখানি লেন্দি হয়, বেশি শব্দের হয়, বেশি শব্দ দিয়ে তৈরি হয়। আর এপিগ্রামটা কম শব্দ দিয়ে তৈরি হয়, ছোট হতে হয়, খুব কম শব্দে ওই একই জিনিস বলা, প্যারাডক্সের মতনই, কিন্তু কম শব্দে। এটার আলাদা করে কোনো উদাহরণ আমি এই মুহূর্তে দিতে পারছি না, কিন্তু এরকম করে যদি ওই আগের যে একটা এক্সাম্পল দিলাম, দ্য রিচার ইউ বিকাম দ্য পুয়ারার ইউ গেট, ওটাকেই যদি আরো ছোট করে বলা যায়, যেমন the rich always die poor, the rich always die poor, মানে যারা বড় লোক আছে তারা মৃত্যুর সময় গরিব হয়, বা মৃত্যুর সময় গরিব হয়ে মারা যায়। তার কি সব সম্পত্তি চলে যায়, বা তার কি মৃত্যুর সময় কি সে সব সম্পত্তি হারায়? হ্যাঁ, অবশ্যই হারায়, কারণ তার টাকা, তার প্রপার্টি, তার যশ, নাম সব তো মৃত্যুর আগে অবধি। মৃত্যুর পরে সবাই গরিব। ঠিক আছে, তো এপিগ্রামের ব্যাপারটা হচ্ছে যে ওটা প্যারাডক্সের মতনই, এক্স্যাক্টলি প্যারাডক্সের মতন, কিন্তু এপিগ্রামটা খুব কম শব্দের মধ্যে এক্সপ্রেস করতে হয়, মানে কবির ভাষার ওপরে দারুণ দখল থাকে, তো ওই প্যারাডক্সটার বড় বড় জিনিসটাকে ওটা ছোট করে দেয়। এটাই হচ্ছে মানে এপিগ্রামের কাজ। ঠিক আছে, ঠিক এক্স্যাক্টলি লাইক প্যারাডক্স। ক্লাইম্যাক্স, আমরা সবাই জানি ক্লাইম্যাক্স মানে একদম চরম, কোন একটা জিনিসের চরম হওয়া। ধরো বাড়িতে ঝগড়া হচ্ছে, তুমি আর তোমার ভাই বা তোমার বোন বা তোমার দিদি বা তোমার মা, মানে দুটো পার্টি ঝগড়া করছে, তো প্রথমে কথা কাটাকাটি ভাই বোনের মধ্যে, তারপরে মারামারি, কেউ কারোর মাথা ফাটিয়ে দিল।
এই যে মুহূর্তে যখন মাথাটা ফাটলো সেটাই হচ্ছে ক্লাইম্যাক্স। কারণ তারপরে মা এসে বা বাবা এসে যে যার মাথা ফাটিয়েছে তাকে ধরে পেটাবে। সাধারণত মানে যখন আমি বড় হয়ে উঠছি আর কি, তখন আমার দাদার সাথে এরকম ধরনের যে দ্বন্দ্বগুলো সেগুলো আমি এখন বুঝতে পারি যে ক্লাইম্যাক্স হতো আর কি, একটা চরমে চলে যেত ঝগড়া। দেখবে ট্রেনে বাসেও যে ঝগড়া হচ্ছে, মানে আস্তে আস্তে মানুষের যে গলার স্বরটা থাকে সেটা বাড়তে থাকে আর চরমে চলে যায়, তারপরে অন্য লোকজন ছাড়ায় এরকম। তো লিটারেচারে ক্লাইম্যাক্স হচ্ছে এমন একটা ফিগার অফ স্পিচ যেখানে আস্তে আস্তে কোনো একটা ঘটনা, কোনো একটা জিনিস ছোট থেকে গ্র্যাজুয়ালি সেটা বড় হয়ে যাচ্ছে, বৃহত্তর আকার নিচ্ছে। খারাপ বা ভালো সেটা পরের ব্যাপার, কিন্তু ছোট ছিল ব্যাপারটা, গ্র্যাজুয়ালি সেটা বড় হচ্ছে। ফর এক্সাম্পল, I came, I saw, I conquered. I came, I saw, I conquered. আমি আসলাম, আমি দেখলাম, আমি জিতে নিলাম সবটাকে, বা আমি বিজয় পেলাম এটার উপর, আমি জয়ী হলাম। তাহলে আসা, দেখা এবং জয়ী হওয়া গ্র্যাজুয়ালি কিন্তু যে বাক্যটা আর কি সেইটা বেড়ে যাচ্ছে। বাক্যের যে বৃহত্তরতা বা বাক্যের যে শক্তি বা যে ঘটনাটা হচ্ছে সেটা গ্র্যাজুয়ালি ঊর্ধ্বগামী, গ্র্যাজুয়ালি সেটা উপরের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, ধরো আবার একটা উদাহরণ যদি দিই, এগুলো সব মানে মানে এই যে উদাহরণটা দিতে চলেছি সেটা আমি বানাচ্ছি, মানে এটা হয়তো কোনো কবিতার মধ্যে পাবে কিনা জানি না। স্টোনস, স্পিয়ার্স, বুলেটস, বম্বস, নিউক্লিয়ার। স্টোন, স্পিয়ার্স বা স্পিয়ার, স্পিয়ার মানে বল্লভ, বুলেটস, বম্বস, নিউক্লিয়ার। কি হলো ব্যাপারটা? এটা কিসের, মানে এটা কিসের ক্লাইম্যাক্স হচ্ছে বলো তো কেউ একজন? বমের, এই নিউক্লিয়াসের, নিউক্লিয়াসের। নিউক্লিয়ার মানে নিউক্লিয়ারটা তো ফাইনাল ওয়ার্ড, কিন্তু এটা হচ্ছেটা কি? স্টোন, মানে পাথর। প্রথমে পাথর থেকে, তারপর তার থেকে একটু উপরে, তার থেকে উপরে। হ্যাঁ, তাহলে যুদ্ধের ক্লাইম্যাক্স এটা। আর নিউক্লিয়ারেই শেষ হয়ে যাচ্ছে, তারপর আর কিছু থাকবে না। যখন আমরা পরমাণু যুদ্ধে লিপ্ত হব, যখন আমাদের পরমাণু যুদ্ধ শুরু হবে, তারপর আর কোনো কিছু বাকি থাকবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে ক্লাইম্যাক্স। স্টোন, পাথর, স্পিয়ার মানে বল্লভ, বুলেট, বম, নিউক্লিয়ার। তো গ্র্যাজুয়ালি কি হলো, ছোট 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 থেকে বড়, বড় থেকে বড়, মানে বড় বলতে কি, মানে শক্তিতে বড়, সমস্যায় বড়, ক্ষতিতে বড়। সবসময় যে সাইজে বড় হবে তা নয়। ঠিক আছে, তো এটা হলো ক্লাইম্যাক্স। এটা ঠিক উল্টো হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্স। যেমন ধরো যে প্রথম যে এক্সাম্পলটা দিলাম, আই কেম, আই স, আই স্লিপড, এই সরি আই কনকার্ড। তো এটার অ্যান্টি ক্লাইম্যাক্সটা হচ্ছে আই কেম, আই স, আই স্লিপড। স্লিপ মানে SLIPPED, স্লিপ, স্লিপ মানে পা ফসকে পড়ে যাওয়া। তো আমরা ভাবছিলাম যে আবার ওরকমই কিছু একটা হতে পারে, যে সে আসলো, সে দেখলো, সে সব জয়ী করে নিল, কিন্তু কি হলো, সে পাহাড়কে পড়ে গেল, সবাই হাসলো। মানে সাধারণত অ্যান্টি ক্লাইম্যাক্সটা ব্যবহার করা হয় হচ্ছে হাসির কোনো কারণে। ঠিক সেরকমই লাস্ট যে এক্সাম্পলটা দিলাম সেটারও অ্যান্টি ক্লাইম্যাক্স করা যেতে পারে। স্টোন, স্টোন, স্পিয়ার, বুলেট, বম, নিউক্লিয়ার, স্টোনস। এটা কি হলো বলো তো? স্টোনস লাস্টেটা এসে কেন এটাকে অ্যান্টি ক্লাইম্যাক্স বলা যেতে পারে? মানে ক্লাইম্যাক্স তো ঘটে গেল নিউক্লিয়ারে,
তারপরে আবার স্টোনস যখন অ্যাড করলাম তখন এটাকে অ্যান্টি ক্লাইম্যাক্স বলা যেতে পারে। যুদ্ধের ব্যাপারে যেটা বললাম, মানে নিউক্লিয়াস দুর্ঘটনাটা না হয়ে এটা আবার স্টোনে পরিণত হলো, ওইটাই বলতে চাইছেন? না নিউক্লিয়ার তো হলো, নিউক্লিয়ার ওয়ার হলো, কিন্তু নিউক্লিয়ার ওয়ারের পরে যে নেক্সট যুদ্ধটা হবে, এটা একজন বিখ্যাত ব্যক্তি বলেছিলেন যে নেক্সট যে মানে নিউক্লিয়ার ওয়ারের পরে যে মানুষরা বেঁচে যাবে, যদি কেউ বেঁচে যায়, তাহলে যে নেক্সট যুদ্ধটা হবে সেটা লোকে আবার পাথর দিয়েই করবে, কারণ তারা সেই ওই আদিম যুগে ফিরে যাবে, ইলেকট্রিসিটি থাকবে না, কিছুই থাকবে না, তখন পাথর দিয়ে মারামারি করবে। হ্যাঁ বলো অর্পণ, কি বলছো? সার্কেলের মতো হবে। হ্যাঁ সার্কেল, হ্যাঁ সার্কেলের মতো। রাইট, সার্কেল। আর অ্যান্টি ক্লাইম্যাক্স ওই সার্কেলের মতনই হয় আর কি, যে উঠতে 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 ধপ করে পড়ে গেল। আর একটা উদাহরণ যেটা তোমাদের হয়তো কোনো না কোনো সেমেস্টারে তোমরা পড়বে, একটা কবিতা আছে রেপ অফ দ্য লক বলে, আলেকজান্ডার পোপের লেখা। তো সেইখানে লেখা রয়েছে একটা লাইনে, পাউডার পাফ প্যাচেস বাইবেল বিলে দু। পাউডার পাফ প্যাচেস বাইবেল বিলে দু। বিলে দু কথাটার মানেটা হচ্ছে লাভ লেটার্স। বাইবেল রয়েছে, বাইবেল তোমরা জানো খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, সিরিয়াস একটা জিনিস, তার ঠিক পরেই কি রয়েছে? বিলেদু। বিলেদু মানে লাভ লেটার্স। বাইবেলের সাথে লাভ লেটারের কোনো মানে কোথায় বাইবেল কোথায় লাভ লেটার? তো এটাই একটা পড়ে গেল, একটা ফলিং অ্যাকশন হলো। মানে আমরা ভাবছিলাম বাইবেলের পরে আরো যদি কিছু একটা বড় কোনো জিনিস হয়, গড বা এরকম কিছু, তা না হয় কি বললো? বিলেদু, লাভ লেটার। পাউডার মানে মুখে মাখার পাউডার, পাফ যেটা দিয়ে এক সময় মুখে পাউডার মাখানো হতো, এখনো হয় হয়তো। প্যাচ, প্যাচ মানে যেখানে কোনো একটা চিকচিকে জিনিস যেটা মুখের মধ্যে অনেক সময় মহিলারা লাগায়। পাউডার পাফ প্যাচেস বাইবেল বিলেদু। উঠতে 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 ধপ করে পড়ে গেল, কারণ পাউডার পাফ প্যাচেস এগুলো কসমেটিক্স, এগুলোর পর বাইবেল একটা সিরিয়াস জিনিস। আমরা ভেবেছিলাম হয়তো আরো কোনো সিরিয়াস জিনিস লাইনের মধ্যে আসবে, কিন্তু না এসে কি হলো, সেটার একটা পতন হলো। আর বাইবেলের পরেই দেখা গেল কি চলে আসলো? বিলেদু। সো ইটস আ অ্যান্টি ক্লাইম্যাক্স, পড়ে যাওয়া। ঠিক আছে, এটা ক্লিয়ার? ক্লাইম্যাক্স অ্যান্টি ক্লাইম্যাক্স। হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে, লাস্ট অ্যান্টিথিসিস। থিসিস কথাটার মানেটা হচ্ছে আইডিয়া, যে কোনো আইডিয়া, কোনো চিন্তন, কোনো যে কোনো জিনিসের ব্যাপারে আমাদের কোনো ধারণা, সেটাকে আইডিয়া আমরা বলছি, থিসিস বলছি। যে কোনো ধরনের আইডিয়াকেই আমরা থিসিস বলতে পারি, বাট আইডিয়া অ্যাকচুয়ালি মিনস থিসিস। আর অ্যান্টি মানে অপোজিট, তাহলে অপোজিট আইডিয়া কথাটার মানেটা হচ্ছে অ্যান্টিথিসিস, কথাটার মানেটা হচ্ছে অপোজিট আইডিয়া। কিসের অপোজিট আইডিয়া, কি ব্যাপারটা? এটা এমন একটা ফিগার অফ স্পিচ যেখানে তোমার একই লাইনে, একই কবিতার একই লাইনে দুটো পরস্পর বিরোধী আইডিয়া থাকবে, আইডিয়া থট থাকবে। অক্সিমোরনে যেমন দুটো পরস্পর বিরোধী শব্দ ছিল, অ্যান্টিথিসিসে পরপর বিরোধী দুটো আইডিয়া থাকবে। ফর এক্সাম্পল, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। যদি আমরা একসঙ্গে দাঁড়াই তাহলে আমরা দাঁড়িয়ে থাকবো, যদি একাট্ঠা হই তাহলে আমরা দাঁড়িয়ে থাকবো, দাঁড়াতে পারবো। আর যদি আমাদের নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা হয়ে যায় তাহলে আমরা পড়ে যাব। আমাদের সমাজে সেটা সত্যি। আমরা যদি এক হয়ে বাইরের কোনো শক্তির সাথে লড়াই করি তখন আমরা জিতে যাই, আর যদি আমাদের নিজেদের মধ্যেই ভাগ বাটোয়ারা থাকে, নিজেদের মধ্যেই আমরা ঝগড়াঝাঁটি করি, তাহলে বাইরের শক্তি এসে খুব সহজেই আমাদেরকে পরাস্ত করতে পারে। ইংরেজদের ক্ষেত্রে যা হলো। ঠিক আছে, তো অ্যান্টিথিসিস হচ্ছে এমন একটা ফিগার অফ স্পিচ যেখানে একই লাইনে দুটো পরস্পর বিরোধী আইডিয়া থাকবে, আইডিয়া নট ওয়ার্ডস। আর ওয়ার্ডসগুলো শেষে, শুরুতে, মাঝখানে, যেখানে খুশি থাকতে পারে। ইউনাইটেড
মানে এক হওয়া, ডিভাইডেড মানে পার্থক্য থাকা, ভাগ হয়ে যাওয়া। স্ট্যান্ড আর ফল, এটাও অপোজিট আইডিয়াস। স্ট্যান্ড মানে দাঁড়ানো, ফল মানে পড়ে যাওয়া। আরেকটা উদাহরণ হতে পারে we shall fight for peace. We shall fight for peace. আমরা যুদ্ধ করব শান্তির জন্য। তো যুদ্ধ একটা আইডিয়া, শান্তি আর একটা আইডিয়া, কিন্তু একই লাইনে রয়েছে, কবিতার একই লাইনে রয়েছে। সেক্ষেত্রে এটা অ্যান্টিথিসিস হয়ে গেল। কারণ যুদ্ধ একটা আইডিয়া, পিস একটা আইডিয়া, এটা পরস্পর বিরোধী দুটো আইডিয়া, কিন্তু একই লাইনে রয়েছে, তাই জন্য এটা কি হলো, অ্যান্টিথিসিস হলো। ঠিক আছে, এটা ক্লিয়ার? আরো যদি উদাহরণ চাও উদাহরণ দিতে পারি, বা তোমরা এবার 3টে অলরেডি তোমাদের কভার হয়ে গেছে, তোমরা কবিতার মধ্যে থেকে এগুলোকে খুঁজে খুঁজে বের করে আমাকে দেখাতে পারো। মানে হোয়াটসঅ্যাপে লিখে দিলে যে এই কবিতার এই লাইনে এই জিনিসটা তুমি দেখতে পাচ্ছ, বা অন্য কোনো কবিতাও নিতে পারো। যদি কোনো ডাউট থাকে অবশ্যই বলবে। ঠিক আছে, তাহলে তোমাদের যদি কোনো ডাউট না থাকে তাহলে আজকে ক্লাসটা এখানেই শেষ। তোমাদের যদি মনে হয় কোনো ডাউট হচ্ছে, কিছু তোমরা জানতে চাইছো, গ্রুপে বা হোয়াটসঅ্যাপে ইন্ডিভিজুয়ালি পার্সোনালি আমাকে মেসেজ করবে। ঠিক আছে, তাহলে আজকের জন্য